আজ আমরা মহাভারতীয় যুগের বিবাহ পদ্ধতির বৈচিত্র্য এবং সমাজের বিভিন্ন স্তরে বিবাহ ও যৌন সম্পর্কের বিভিন্ন প্রথা নিয়ে আলোচনা করব। ঋগ্বেদের যুগে মন্ত্রোচ্চারণ ও যজ্ঞ সম্পাদনের মাধ্যমে কেবল একটিমাত্র পদ্ধতিতে বিবাহের প্রচলন থাকলেও মহাভারতীয় যুগে মন্ত্রোচ্চারণ ও যজ্ঞ ছাড়াও বিবাহ সম্পন্ন হতো। দ্রৌপদীর বিবাহ উদাহরণস্বরূপ উল্লেখযোগ্য। পাণ্ডবরা দ্রৌপদীকে জয় করে কিছুকাল সরাসরি স্বামী স্ত্রী রূপে বসবাস করেছিল। পরে তারা বিবাহের যজ্ঞ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। এছাড়া মহাভারতীয় যুগে মোট 4 রকমের বিবাহের উল্লেখ পাওয়া যায়। ব্রাহ্ম বিবাহ, এটি ব্রাহ্মণ আচরণ সম্পৃক্ত ছিল এবং উচ্চবর্ণ সমাজে বেশি প্রচলিত ছিল। এই বিবাহে মন্ত্র উচ্চারণ ও যজ্ঞ অনুষ্ঠান করে সবস্ত্রা শালঙ্করা ও সুসজ্জিতা কন্যাকে বরের হাতে সম্পাদন করা হতো। গান্ধর্ব বিবাহ, প্রেম সম্পর্কের মাধ্যমে উভয়ের সম্মতিতে মাল্যদান করে সম্পন্ন হতো এই বিবাহ। বিশেষ করে ক্ষত্রিয় সমাজে এটি জনপ্রিয় ছিল। শান্তনু গঙ্গা, ভীম হিড়িম্বা, অর্জুন চিত্রাঙ্গদা এবং দুষ্মন্ত শকুন্তলার বিবাহ গান্ধর্ব পদ্ধতিতেই হয়েছিল। অসুর বিবাহ, কন্যার পিতাকে অর্থ বা পণ দিয়ে কন্যাকে ক্রয় করা হতো এই পদ্ধতিতে, যেমন মাদ্রির সঙ্গে পাণ্ডুর বিবাহ। রাক্ষস বিবাহ, মেয়ে অপহরণ করে জোরপূর্বক বিবাহ করা হতো রাক্ষস বিবাহ পদ্ধতিতে, যেমন রাজা বিচিত্রবীর্যের জন্য ভীষ্ম কর্তৃক অম্বা, অম্বিকা ও অম্বালিকাকে অপহরণ করা, দুর্যোধনের জন্য কলিঙ্গের রাজকুমারী ভানুমতিকে অপহরণ, অর্জুন কর্তৃক সুভদ্রা অপহরণ ইত্যাদি। ব্রাহ্ম বিবাহ বাদে বাকি 3 রকম বিবাহ প্রথা মূলত প্রাক বৈদিক আদিবাসী সমাজের বিবাহ। তার প্রমাণস্বরূপ বলা যেতে পারে সেগুলো আদিবাসী সমাজে এখনও প্রচলিত আছে। বিধবা ও সধবা নারীদের পুনর্বিবাহ, এই কিছুকাল আগেও আমাদের ভারত উপমহাদেশে বিধবা বিবাহের কথা কল্পনাই করা যেত না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কালীপ্রসন্ন সিংহ, রাজা রামমোহন রায় সহ বহু বড় বড় মনীষী সমাজ সংস্কারের ভূমিকায় অবতীর্ণ হয়ে বিধবা বিবাহ প্রচলনের জন্য কাজ করেছেন। তাদের একনিষ্ঠ চেষ্টার ফলস্বরূপ ধীরে ধীরে সমাজে বিধবা বিবাহ স্বীকৃতি লাভ করতে থাকে। অথচ দেখুন, মহাভারত যুগে ঠিকই বিধবা বিবাহের চল ছিল। মহাভারতীয় যুগে আরো কত প্রকার বিবাহের যে চল ছিল তা দেখলে সত্যি নিজেদের লজ্জিত হতে হয়। যে বোধ বুদ্ধি তারা ওই কালে ধারণ করতো, সেখান থেকে আমরা অনেক নিচে নেমে গিয়েছি। যাই হোক, মহাভারতীয় যুগে যে বিধবা বিবাহের প্রচলন ছিল এর উদাহরণ পাই আমরা অর্জুন ও চিত্রাঙ্গদার বিয়ে থেকে। 12 বছর ব্রহ্মচারিতা পালনের লক্ষ্যে অর্জুন যখন বনবাসে গিয়েছিল, তখন মণিপুরের রাজকুমারী চিত্রাঙ্গদার প্রেমে পড়ে যায় এবং চিত্রাঙ্গদাকে বিয়ে করে। এই চিত্রাঙ্গদা কিন্তু বিধবা ছিল। এছাড়া গৌতম ঋষিও এক শূদ্র বিধবাকে বিবাহ করেছিলেন। সধবা পুনর্বিবাহ, কেবল বিধবা বিবাহই নয়, মহাভারতীয় যুগে সধবা নারীর পুনর্বিবাহ স্বীকৃত ছিল। এর ইঙ্গিত পাই আমরা নলের ঘটনা থেকে। দয়মন্তী তার স্বামী নলের নিখোঁজ ঘটনায় পাগলপাড়া হয়ে গিয়েছিল। এক পর্যায়ে তাকে বুঝিয়ে শুনিয়ে পুনর্বার বিবাহের জন্য স্বয়ম্বরের আয়োজন করা হয়। যদিও দয়মন্তীর সঙ্গে শেষমেশ নলেরই মিলন ঘটেছিল, তবুও পুনর্বার স্বয়ম্বর আয়োজন দেখে আমরা অনুমান করতে পারি ওই কালে সধবা নারীও চাইলে পুনর্বিবাহ করতে পারত। সবর্ণ ও অসবর্ণ বিবাহ, এই যুগে এসেও ইন্টারকাস্ট ম্যারেজ সমাজে সেভাবে গ্রহণযোগ্য নয়। অথচ মহাভারতীয় যুগে ইন্টারকাস্ট ম্যারেজের চল ছিল। এরূপ অনেক উদাহরণ দেখানো যাবে। ইন্টারকাস্ট ম্যারেজকেই অসবর্ণ বিবাহ বলা হয় এবং একই কাস্টে বিয়ে করাকে সবর্ণ বিবাহ বলা হয়। অসবর্ণ বিবাহের উদাহরণ হিসেবে বলা যায়, একটু আগেই যে আমরা ব্রাহ্মণ ঋষি কর্তৃক শূদ্রকন্যার বিবাহের কথা উল্লেখ করেছি সেটি। তবে উচ্চবর্ণের কন্যার সঙ্গে নিম্নবর্ণের পুরুষের বিবাহকে পরবর্তীকালে বিরূপ দৃষ্টিতে দেখা হয়। ধারণা করা হয় এই বিরূপ দৃষ্টিকোণ পরবর্তীতে প্রক্ষিপ্ত হয়েছে নানা ঘটনার মাধ্যমে। যখন সমাজে ইন্টারকাস্ট ম্যারেজকে অস্বীকৃতি দেওয়া শুরু হলো, তখনই মহাভারতে প্রক্ষেপের সাহায্যে ইন্টারকাস্ট ম্যারেজগুলোকে বিরূপ দৃষ্টিতে দেখানোর প্রয়াস করা হয়েছে। এই ধারণাটি দিয়েছেন প্রখ্যাত নৃতত্ত্ববিদ ডক্টর অতুল সুর। এছাড়া অন্যান্য বিবাহগুলোকেও বিরূপ দৃষ্টিতে দেখানোর প্রয়াস করা হয়েছে। যদিও মহাভারত খেয়াল করে অধ্যয়ন করলে এগুলো সহজেই ধরা যায়। যেমন সমাজে আচার অনুষ্ঠানগত বিবাহ যখন প্রচলিত হতে লাগলো, তখন এই রকম বিবাহের ওপরেই জোর দেওয়া হলো এবং তখনই মহাভারতের মধ্যে এই অংশগুলো প্রবেশ করানো হলো। মহাভারতে এক জায়গায় ভীষ্ম যুধিষ্ঠিরকে বলছেন, একমাত্র যজ্ঞ সম্পাদন, মন্ত্রপাঠ ও সপ্তপদী গমন দ্বারাই বিবাহ নিষ্পন্ন হতে পারে। এই উক্তি যে পরবর্তীকালে প্রক্ষিপ্ত হয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কেননা তা না হলে মহাভারতের সমস্ত নায়কদের বিবাহই অসিদ্ধ বিবাহ হয়ে যায়।
বহুপত্নী ও বহুপতি বিবাহের প্রচলন। মহাভারতীয় যুগে বহুপত্নী বিবাহ ছিল খুবই সাধারণ। মহাভারতের অনেক নায়কেরই একাধিক স্ত্রী ছিল, যেমন যযাতি বিবাহ করেছিলেন শর্মিষ্ঠা ও দেবযানীকে, দুষ্মন্ত বিবাহ করেছিলেন শকুন্তলা ও লক্ষণাকে, শান্তনু বিবাহ করেছিলেন সত্যবতী ও গঙ্গাকে, বিচিত্রবীর্য বিবাহ করেছিলেন অম্বিকা ও অম্বালিকাকে, ধৃতরাষ্ট্র বিবাহ করেছিলেন গান্ধারী ও বৈশ্যাকে, পাণ্ডু বিবাহ করেছিলেন কুন্তী মাদ্রীকে, এবং যুক্ত স্ত্রী হিসাবে দ্রৌপদী বিদ্যমান থাকা সত্ত্বেও ভীম বিবাহ করেছিলেন হিড়িম্পাকে, অর্জুন বিবাহ করেছিলেন উলুপি, চিত্রাঙ্গদা ও সুভদ্রাকে, মগধের রাজা বৃহদ্রথ বিবাহ করেছিলেন কাশী রাজ্যের দুই যমজ কন্যাকে। এছাড়া কৃষ্ণেরও সত্যভামা ও রুক্মিণী সহ একাধিক স্ত্রী ছিল। এমনকি নারীদের বহুপতি বিবাহ সমাজে স্বীকৃত ছিল। নৃতত্ত্ববিদ অতুল সুরের মতে দ্রৌপদীর বিবাহ মূলত নারীদের একাধিক পতি গ্রহণের ইঙ্গিত দেয়। তিনি বলেন, বহুপতিক বিবাহ যে একসময় বাঙালি সমাজে প্রচলিত ছিল তার অশ্বীভূত স্মৃতি আজও বিবাহের লোকাচারের মধ্যে ধারণ করে আছে। জ্যৈষ্ঠ ভ্রাতা যখন বিবাহ করে সস্ত্রীকে নিজ গৃহে ফিরে আসে, তখন কনিষ্ঠ ভ্রাতা তার পথরোধ করে তাকে জিজ্ঞাসা করে, দাদা আমার বিয়ে দেবে তো? দাদা সম্মতিসূচক উত্তর দিলেই তবে কনিষ্ঠ ভ্রাতা পথ ছেড়ে দেয়। একসময় কনিষ্ঠ ভ্রাতার ভাবির উপর দাম্পত্য অধিকার ছিল এবং এই অশ্বীভূত অনুষ্ঠান দ্বারা সে অধিকার বিচ্যুত করা হয়। অনুরূপভাবে জামাই বরণ অনুষ্ঠান দ্বারা কনিষ্ঠা শালিকার উপর জ্যেষ্ঠ ভগ্নিপতির দাম্পত্য অধিকার প্রত্যাহার করানো হয়। অতুল সুর তার ভারতের বিবাহের ইতিহাস গ্রন্থে বলেছেন, বহুপতি গ্রহণ একসময় ব্যাপক ছিল, কেননা আপস্তম্ভ ধর্মসূত্রে বলা হয়েছে একসময় কন্যাকে কোনো বিশেষ ভ্রাতার হাতে দেওয়া হতো না, ভ্রাতৃবর্গের হাতে দেওয়া হতো। ধর্মশাস্ত্রকার বৃহস্পতি এর প্রতিধ্বনি করেছেন। তবে তাদের সময়ে এরূপ বিবাহ বিরূপ দৃষ্টিতে দেখা হতো। পরবর্তীকালে স্মৃতিকারকগণ অবশ্য পরিষ্কার বলেছেন, এক স্ত্রীর বহু স্বামী থাকতে পারে না। বিবাহ পূর্ব এবং বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক। বিবাহের পূর্বে মেয়েদের যৌন সংসর্গ মহাভারতীয় যুগে অনুমোদিত হতো। মহাভারতে এরূপ সংসর্গের দৃষ্টান্তস্বরূপ সত্যবতী পরাশরের কাহিনী উল্লেখ করা যেতে পারে। কুন্তী কুমারী অবস্থায় সূর্যের সঙ্গে মিলনের ফলে পুত্র কর্ণকে প্রসব করেছিল। বিবাহের পূর্বে মেয়েদের যে যৌন সংসর্গ সমাজে বরদাস্ত করা হতো তার ব্যাখ্যা আমরা দেখতে পাই কৃষ্ণ যখন কর্ণকে বলেছেন যে কুমারী মেয়ের দু রকমের সন্তান হতে পারে, কানিন ও শহর। যে সন্তানকে কুমারী বিবাহের পূর্বে প্রসব করে তাকে বলা হয় কানিন, আর যে কুমারী বিবাহের পূর্বে সন্তানকে গর্ভধারণ করে কিন্তু বিবাহের পরে প্রসব করে তাকে বলা হয় শহর। মহাভারতের অপর এক জায়গায় ভীষ্ম যুধিষ্ঠিরকে বলছেন, কুমারী যে সন্তানকে বিবাহের পূর্বে প্রসব করে তাকে বলা হয় কানিন, আর যে সন্তান বিবাহের পরে প্রসব করে তাকে বলা হয় অরর। সুতরাং দেখা যাচ্ছে যে মহাভারতীয় যুগে কুমারী কন্যার পক্ষে গর্ভধারণ করা সমাজে বিশেষ নিন্দনীয় ব্যাপার ছিল না, কেননা কৃষ্ণ এই কানিন পুত্র ও শহর উভয় পুত্রের স্বীকৃতির কথা বলেছেন। মহাভারতীয় যুগে বিবাহিতা নারীর পক্ষে স্বামী ভিন্ন অপর পুরুষের সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হওয়ার ঘটনাও পাওয়া যায়, যেমন অম্বা ও অম্বালিকার এবং কুন্তী ও মাদ্রীর অপরের সাহায্যে সন্তান উৎপাদন, যদিও মহাভারতে এগুলোকে আপৎকালীন ধর্মরূপে দেখানো হয়েছে। মহাভারতীয় যুগের বিবাহ পদ্ধতি ছিল সমাজের বহুমুখী চিত্রের প্রতিফলন। সে যুগে অবিবাহিত মেয়েরাও যৌন সংসর্গে লিপ্ত হতো, সমাজ তা বরদাস্ত করত। সধবা মেয়েরাও স্বামী ব্যতীত অপরের সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হতে পারত, দ্বিতীয় স্বামী গ্রহণের কথাও ভাবতে পারত। বহুপতিক বিবাহ সনাতন ধর্ম বলে গৃহীত হতো। সবর্ণ ছাড়া অসবর্ণ বিবাহেরও কোনো বাধা ছিল না। বিধবা বিবাহ প্রচলিত ছিল, বৈদিক মন্ত্র উচ্চারণ ব্যতীত বিবাহ হতো। প্রাক বৈদিক সমাজে বৈচিত্র্যময় বিবাহ ও যৌন সম্পর্কের সংস্কৃতি পরবর্তীকালের হিন্দু সমাজে পরিবর্তিত ও সীমিত হয়ে যায়। মহাভারতীয় যুগের এই বিবাহ রীতিগুলি আজও ইতিহাস ও সমাজের নৃতাত্ত্বিক ভিত্তিকে সমৃদ্ধ করে।